President of the Supreme Court Bar Association, who said this decision about Article 370 was one of many decisions in which Chief Justice Chandrachud not only failed, but didn't even attempt to succeed in terms of combating majoritarian power. Again, completely wrong. For the reason that after our decision, which laid down a time frame for holding elections, you have a democratically elected government in place. তাদের কোনো স্কোপই থাকে না, কারণ একজন নতুন ল স্কুল থেকে পাশ করা ছেলে মেয়ে যদি জুডিশিয়ারিতে পরীক্ষা দিয়ে সে ডিস্ট্রিক্ট কোর্টে তাকে ডিস্ট্রিক্ট জাজ হতে হতেই তার জীবন শেষ হয়ে যাবে, হাইকোর্টে যেতে পারবে না, সুপ্রিম কোর্ট দূরের কথা। তিনি বললেন, যখন তাকে বলা হলো, আপনি বলেছিলেন যে আপনি রামের কাছে প্রার্থনা করেছিলেন, হিন্দু দেহিকির কাছে প্রার্থনা করছেন যে রাম মন্দির নিয়ে মসজিদ ভাঙার পর সেখানে মন্দির হবে কিনা, কি রায় দেওয়া হবে তাই নিয়ে। তখন উনি বারবার ভিহিমেন্টলি বলছেন, না আমি এটা করিনি, না এটা করিনি, না এটা সোশ্যাল মিডিয়ার উপরে দোষ চাপিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মিসরিপ্রেজেন্টেশন। তিনি গণেশের পূজা অর্চনার সময় প্রধানমন্ত্রীকে ডেকেছেন। এই প্রশ্নের উত্তরেও তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বিচারপতি, যারা বিচারপতি অলওয়েজ জাজ, ঠিক আছে, তার মুখে এটা খুব একটা মানানসই হলো না। পুরোটা করছে বিজেপি স্বার্থ। বিজেপি মানে কে? হিন্দুত্ববাদ যারা প্রচার করে তাদের স্বার্থ, পরিষ্কার কথা। কারণ আমি যদি জানি ন্যায় বিচারের স্বার্থে যদি করি, ভারতীয় সংবিধানের স্বার্থে করি, তাহলে আমি বলবো যে না, আইনটা আগে মানতে হবে। আইনটা হচ্ছে এইটা, অথবা এই আইনের ক্ষেত্রে আমরা দেখেছি কি কি কাণ্ড হয়েছে, আমরা আর সেটা করতে দেব না। কিন্তু উনি তো করলেন না। পরিষ্কার রাহুল গান্ধী সম্পর্কে যে প্রশ্ন ছিল সেটাতেও তাকে প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে। তো বলছে যে সুপ্রিম কোর্টের এখন 33 জন বোধহয় বিচারপতি আছেন, তার মধ্যে মুসলমান আছেন একজন, খ্রিস্টান আছেন একজন, এবং যারা বাকি সবাই রয়েছেন তারা সবাই বর্ণ হিন্দু সম্প্রদায়ের। কিন্তু এই প্রশ্ন, এই উত্তরটা কিন্তু ওর মুখে আসেনি, উনি দেননি উত্তরটা। উনি মেইলের প্রশ্নে তাও যদি বা বলেছেন। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিতর্কিত বিচারপতি DY চন্দ্রচূড়, তার একটি ইন্টারভিউ বিবিসির সঙ্গে গতকাল আমাদের সামনে এসেছে, সারা দেশে কালকে প্রচারিত হয়েছে। এবং এই ইন্টারভিউটাতে এত বিতর্কিত কথাবার্তা, তাকে তার সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এবং তিনিও সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বলা যেতে পারে, এবং তাতে আরো বেশি বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। এবং সেই বিতর্কগুলো নিয়ে এর মধ্যেই আমাদের দেশের বিভিন্ন মহলে সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে, এবং সেই আলোচনাগুলো আমাদেরও মনে হয়েছে বাংলায় আমাদেরও সামনে আনা উচিত। এবং প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যে সিদ্ধান্তগুলো তিনি দেশের সম্পর্কে নিয়ে গেছেন, তার মধ্যে রয়েছে আর্টিকেল 370, যেমন রয়েছে রাম মন্দির নিয়ে তিনি যে বলেছিলেন যে ঈশ্বরের কাছ থেকে তিনি নির্দেশ নিয়ে পেয়ে তারপরে রায়টি লিখেছেন। এছাড়া তিনি জামিন দেওয়া নিয়ে যে সমস্ত প্রশ্ন তুলেছিলেন, তিনি যে গণেশ পুজোয় প্রধানমন্ত্রীকে ডেকেছিলেন, এই প্রত্যেকটি বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং খুব চাঁচাছোলা প্রশ্ন, যেরকম বিবিসি করে থাকে। এবং তিনি তার উত্তরে অনেক সময় তাকে খুব সাবলীল বলে মনে হয়নি বলেই আমার মনে হয়েছে। তো আমি সমস্ত বিষয়টির জন্য আজকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হচ্ছে গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দার কাছ থেকে এই ইন্টারভিউর বিশ্লেষণটা আরো ভালো করে শুনবো। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত। আপনি এই অনুষ্ঠানটা, বিবিসির এই অনুষ্ঠানটা খুব ভালো করে দেখেছেন, অত্যন্ত বিতর্কিত কথাবার্তা এসছে। তো আপনি যদি আজকে এর প্রত্যেকটা বিষয়গুলো, মূল বিষয়গুলো, অনেক বড় ইন্টারভিউ, একটু যদি ব্যাখ্যাগুলো করেন। আমি যদি প্রথমে আপনাকে বলি যে আপনি প্রথম বিষয় যেটা ছিল খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আর্টিকেল 370, যেটা 370 জম্মু কাশ্মীর থেকে তুলে দেওয়ার পরে প্রায় 5 বছর পরে যে রায় এসেছিল, যে এটা সংবিধান সম্মত বলেই তিনি বলেছিলেন, সেটা নিয়ে প্রচন্ড ক্রিটিসাইজ তাকে করা হয়েছিল। প্রাক্তন বিচারপতিরাও অনেকে করেছিলেন। এই বিষয়টি তিনি যেটা বলেছেন এবং তার বিশ্লেষণটা কি? হ্যাঁ সুব্রত, তুমি যেটা বললে, এই যে বিবিসি যেটা সম্প্রচার করেছে আমাদের চন্দ্রচূড়কে নিয়ে, আমাদের প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে, সেটা আমি ঠিক বিতর্কিত বলবো না, আমি বলবো এই জন্যে যে প্রশ্নগুলো খুব সঙ্গত।
যে কোনো মানুষের মনে এই ধরনের প্রশ্ন আসা খুব স্বাভাবিক। না, আমি বলেছি উত্তরগুলো বিতর্কিত এসছে ওনার উত্তর। হ্যাঁ, এবারে আমি কেন বলছি, এই যে মনে করো ভারতীয় সংবিধানে যে কথা বলা আছে আমাদের, যদি আমরা ভারতীয় সংবিধানটাই মানি, তাহলে এই সমস্ত বিষয়গুলো যা যা বিষয় এখানে উঠে এসেছে সেইগুলো প্রত্যেকটাই মনে হয়েছে আপাত দৃষ্টিতে কোথাও যেন সংবিধান সম্মত নয়, এইটা মনে হয়েছে। এবং এইটা নিয়ে প্রশ্ন যারা করেছিলেন তাদের সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, মুখে কুলু পেটে দেওয়া হয়েছে তাদের, যে প্রশ্ন করা চলবে না। এটা আমাদের চলছে, বহুদিন ধরে এটা চলছে, এবং এটা আগেও ছিল, এমন নয় যে আগে ছিল না। কিন্তু এই যে আমরা দেখেছি 2014 বা তারপর থেকে এই যে যেভাবে চলছে বিজেপি সরকার, তাতে সম্পূর্ণ এটা বিজেপি বিরোধীদের মুখ, যে কোনো ধরনের বিরোধী, সাধারণ মানুষ বিরোধী হতে পারেন, কোন নীতির বিরোধী হতে পারেন, কোন শিক্ষানীতি, যে কোনো জিনিসের ভিতর, সেখানে বিজেপি সেটা সহ্য করে না। কাজে এখানে আদালতের আমাদের মূল ভরসা ছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেই হচ্ছে আমাদের অ্যাপিল করবার শেষ জায়গা, তারপরে কোনো আপিল করার জায়গা নেই, এটাই তো শেষ। এবং এটা হচ্ছে এমন একটা কোর্ট যা সংবিধানকে বিশ্লেষণ করে, হাইকোর্টও করে, কিন্তু এখানে যা করা হয় সেটাই সর্বসম্মত এবং সেটাই শেষ, এরপরে আর জায়গা নেই। কাজে এই যে 370, প্রথমে বলি 370 ধারা অ্যাব্রোগেশন ছাঁটাই করা হলো, এবং কি করা হলো, দুটো তিনটে জায়গায় ভাগ করে দেওয়া হলো। এক জম্মু কাশ্মীর একটা হলো, একটা লাদাখ হয়ে ভাগ করতে। এবং জম্মু কাশ্মীরকে কি করা হলো, রাজ্য হিসেবে থাকলো না, ইউনিয়ন টেরিটরি। মূল প্রশ্নটা কিন্তু এখানে, মূল প্রশ্নটা শুধু 370 ধারা নয়, কারণ 370 ধারা কেন বিলোপ করা হলো, এবং এই যে বিলোপ করাটা এটা সংবিধান সম্মত নয়, এই প্রশ্নে খানিকটা স্বচ্ছন্দ ছিলেন আমাদের চন্দ্রচূড়, খানিকটা ছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা টেম্পোরারি প্রোবেশন ছিল, ট্রানজিশনাল ব্যাপার ছিল, স্বাধীনতার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কথাগুলো ঠিক, ওটা ভুল নেই, কিন্তু তারপরে প্রশ্নটা হয়তো উনিও আশা করেন যে এইভাবে তার মুখের উপর ছুঁড়ে দেওয়া হবে, ছুঁড়ে দেওয়া হলো। এই যে আপনারা করলেন, খুব ভালো কথা। প্রশ্ন হলো, তাহলে আপনারা যে বলে দিলেন সেখানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার হবে, সেটা কি হলো? তখন তারও একটা উত্তর দেবার চেষ্টা করেছেন এই চন্দ্রচূড়, বলেছেন না, সেখানে তো ইতিমধ্যে নির্বাচন হয়েছে এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, নির্বাচিত সরকার সেই দেশের, মানে সেই রাজ্যের শাসন ভূমিকায় আছে। তখন প্রশ্নটা হলো, হ্যাঁ তা তো বোঝা গেল, তাহলে ইউনিয়ন টেরিটরি কেন? এইটা হচ্ছে খুব বড় প্রশ্ন। আমি তোমাকে ক্ষমতা দিলাম, কতটুকু ক্ষমতা দিলাম? আমি যতটুকু চাইছি ততটুকু, এবং আমি তোমার হাতটাকে পেছন দিকে বেঁধে রাখলাম। ইউনিয়ন টেরিটরি মানে তো তাই, আমি তোমাকে চালাবো, তোমার ক্ষমতা রইল, এবং আমি ওখানে একজনকে বসিয়ে দেবো যে তোমার মাথার উপর থাকবে, মাথার উপর থাকবে। এইটা চলবে। এইটা কেন? এখন এইটা করার পরে তার আগের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কিন্তু এইটার ক্ষেত্রে, এই পরের প্রশ্নটার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যখন উত্তর দেন প্রধান বিচারপতি, যে আমরা বলে দিয়েছিলাম নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে নির্বাচন করতে হবে, 30শে সেপ্টেম্বরের মধ্যে, এবং অক্টোবরের মধ্যে নির্বাচন হয়েছে। তখন উনি বলেন যে তারপরে ইউনিয়ন টেরিটরি হয়েছে, তাহলে তো এই প্রক্রিয়াটা তো সম্পূর্ণ হচ্ছে না। না, সেটাও মামলা চলছে। তখন উনি বললেন, একদম এটা বলে এটা কার্যত একটা পিরিয়ড করে দিলেন। হ্যাঁ, তার কিন্তু কোনো টাইম লাইন দেওয়া হয় না। এক্স্যাক্টলি, তার কোনো টাইম লাইন দেওয়া হয়। তার মানে কি? তার মানে তো একই কথা হলো যে তুমি এত দূর করবে, তোমাকে বলে দেওয়া হলো, তারপরে আর তুমি করবে না। এবং তখন তিনি অপ্রস্তুত বা প্রস্তুত, উই ডু নট নো, কারণ পরের প্রশ্নে চলে গিয়েছেন না, কারণ আমরা জেনে গিয়েছি। হ্যাঁ, বেশ একটু বিচলিত মনেই হয়েছে তখন, কারণ এখানে একটা জিনিস আপনার মনে আছে বোধহয়, যেভাবে সংবিধানের কথা উনি বলেছেন যে সংবিধানের মেনেই করা হয়েছে, সেইখানে কিন্তু একটা প্রভিশন ছিল যে সহমতের ভিত্তিতে এই 370 ধারাটাকে বিলোপ করে দেওয়া হবে যখন সবাই চাইবে। কিন্তু যেখানে বিধানসভাটাই ভেঙে দেওয়া হলো তখন, এবং যখন সেটাকে তুলে নেওয়া হলো 370 দ্বারা, তখন সমস্ত বিরোধী নেতাদের হাউস অ্যারেস্ট করা হয়েছে।
আমরা আমাদের মনে আছে, আমাদের দর্শকদের হাউস অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে প্রায় 50,000 সেনাকর্মীদের নামিয়ে দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম বিক্ষোভ হয়েছিল, যাতে কোনো রকম কেউ প্রতিবাদ না করতে পারে। তাহলে এটা কি ধরনের সহমত, যেটা সংবিধানে বলা হয়েছে, এই প্রশ্নটা তো উঠবেই। এবং সেইখানে আমার মনে হয় এই প্রশ্নটা উঠবে, কিন্তু এই প্রশ্নটা এই দিনের প্রশ্নোত্তরে এইটা ওঠেনি, কিন্তু মূল প্রশ্নটা রয়ে গেছে। সেটা আমার মনে হয় চন্দ্রচূড়ের মাথায় এটা ছিল যে এই প্রশ্নটা এই জায়গাটাতে আসবে। আমরা গৌতম দা যদি পরের বিষয়ে আরো অনেক রকম, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিসও আছে, ওনাকে সেখানেও একটু মানে অস্বস্তিতে পড়তে হয়েছে যখন ওনাকে প্রশান্ত ভূষণ বা দুষ্মন্ত দাবের কথা বলা হয়েছে, যে এদের মতন আইনজ্ঞরা বলেছেন যে না, এটা হয়নি সংবিধান সম্মত ভাবে। তো মনে করছে কিছু আইনজীবীর এটা আসলে কিছু বলে নয়, আসলে এরা তো বিজেপি বিরোধী বা কেন্দ্রীয় সরকার বিরোধী কথা বলে থাকে। এদের সম্পর্কে দুজন বলে খারিজ করে দেওয়াটা প্রাক্তন প্রধান বিচারপতির মুখ থেকে খুব একটা আমাদের শুনতে ভালো লাগে। আইনের চোখে গৌতম, আপনি বোধহয় ভালো, একজন বা দুজন বলে কিছু হয় না, যে কোনো গণতান্ত্রিক দেশে একজনও সেটাই প্রশ্ন, সেটা যদি একজনও বলেন সেটা যথেষ্ট। আমরা পরের যে খুব ইন্টারেস্টিং বিষয়টা গৌতম দা আপনার কাছে যেটা ব্যাখ্যাতে আসবো, সেটা হচ্ছে যে রাম মন্দির প্রসঙ্গে তিনি যেটা বলেছেন, রাম মন্দির প্রসঙ্গে তো একদম খুব অস্বস্তিকর জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছিল, যে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই রায়ের পেয়েছেন বলে, যেটা। আচ্ছা, আমি শুধু তো এইটা বলবো, তার আগে আমার মনে হয় একদম আরেকটা খুব প্রাসঙ্গিক, একেবারে খুব প্রথম দিকের একটা প্রশ্ন আছে, যেটা বলাটা খুব জরুরি বলে আমার মনে হয়। বলুন। যখন চন্দ্রচূড়কে বললেন আপনি একটা বিরাট কাজ করেছিলেন, বিবিসি জিজ্ঞেস করছে, যে কাজটা হচ্ছে আপনি লাইভ স্ট্রিমিং করেছেন, সবাই যা দেখতে পায়, সরি, তো আপনি লাইভ স্ট্রিমিং করেছেন, কিন্তু লাইভ স্ট্রিমিং করছেন ঠিক আছে, কিন্তু এটা কি একটা গিমিক ছাড়া অন্য কিছু? এটা খুব সাংঘাতিক কথা। গিমিক কেন, তা ব্যাখ্যা দিচ্ছেন। কেন গিমিক? কারণ যারা বিচার করেন তারা মূলত কারা? ভারতে যারা বিচার করেন তারা মূলত কারা? তারা হচ্ছেন, এক নম্বর হচ্ছে পুরুষ, এক নম্বর দ্বিতীয় হচ্ছেন হিন্দু, তৃতীয় হচ্ছেন আপার কাস্ট, একবারে বর্ণ হিন্দু, এবং তারা এই যে বিচারটা এবং পুরুষের তারা যে বিচারটা করেন সেটা কতটা ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। তখন কিন্তু এই প্রশ্নটার সমস্ত উত্তর কিন্তু পাইনি আমরা প্রধান বিচারপতির কাছ থেকে, মানে প্রাক্তন প্রধান বিচারপতি, বারবার বলছি, চন্দ্রচূড়ের কাছ থেকে। তিনি বলছেন এখন আসছে এরপরে, তার মানে এতদিন তো নেই, এখনো তো নেই, এটা তো প্রমাণ হচ্ছে নেই। এবং হিন্দু প্রসঙ্গেও তিনি কিছু বলতে পারেন, একদমই উত্তরটা দিতে পারেন। এই প্রসঙ্গে গৌতম একটা জিনিস একটু তথ্য বলছে, যে সুপ্রিম কোর্টের এখন 33 জন বোধহয় বিচারপতি আছেন, তার মধ্যে মুসলমান আছেন একজন, খ্রিস্টান আছেন একজন, এবং যারা বাকি সবাই রয়েছেন তারা সবাই বর্ণ হিন্দু সম্প্রদায়ের। কিন্তু এই প্রশ্ন, এই উত্তরটা কিন্তু ওর মুখে আসেনি, উনি দেননি উত্তরটা। উনি মেইলের প্রশ্নে তাও যদি বা বলেছেন, উইমেনের প্রশ্নে সেটা ঠিক আছে, এবং আর উনি বলতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রসঙ্গেও তিনি খানিকটা করেছেন, যে ডিস্ট্রিক্ট কোর্টে তো নিচের সেখানে তো জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে আসে, আর সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বা হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমাদের দেশে বারবার নেপোটিজমের প্রশ্ন এসেছে, যে বাবা থাকলেই তার ছেলে সেখানে জাজ হতে পারেন, বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকেও যদি কেউ পুশ করে তবেই হতে পারেন। কিন্তু তারা সাধারণত জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে যারা আসেন, পরীক্ষার মধ্যে দিয়ে যারা নিম্ন আদালত থেকে, তাদের কোনো স্কোপই থাকে না। কারণ একজন নতুন ল স্কুল থেকে পাশ করা ছেলে মেয়ে যদি জুডিশিয়ারিতে পরীক্ষা দিয়ে সে ডিস্ট্রিক্ট কোর্টে, তাকে ডিস্ট্রিক্ট জাজ হতে হতেই তার জীবন শেষ হয়ে যাবে, হাইকোর্টে যেতে পারবে না, সুপ্রিম কোর্ট দূরের কথা। তো এই প্রশ্নটা খুব একটু অস্বস্তি ফেলেছে, আমি বুঝতেই পারছি।
এবারে তুমি যেটা বললেই পরে প্রশ্নের রাম মন্দির প্রশ্নে, এই যে রাম মন্দির প্রশ্নে তিনি যথেষ্ট, আমি দেখেই বুঝতে পারছি তিনি এমন একটা অস্বস্তিকর একটা অবস্থায় পড়েছিলেন। তবে তিনি যেহেতু খুবই ভালো, হি ইজ এ ভেরি গুড অরেটর, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, খুবই ভালো বলতে পারেন, হি ইজ এ ভেরি গুড ইংলিশ স্পিকার, আর এবং ওনার ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, এইসব দিকে তিনি ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করা যাকে বলা হয়। কিন্তু এই সেই কনফিডেন্স যাকে বলা হয়, অ্যাবসলিউট কনফিডেন্স ওনার মধ্যে দেখতে পাইনি এখানে, আমি মোটেই সেটা দেখতে পাইনি। কারণ তিনি বললেন, যখন তাকে বলা হলো আপনি বলেছিলেন যে আপনি রামের কাছে প্রার্থনা করেছিলেন, হিন্দু দেবীর কাছে প্রার্থনা করছেন যে রাম মন্দির নিয়ে মসজিদ ভাঙার পর সেখানে মন্দির হবে কিনা, কি রায় দেওয়া হবে তাই নিয়ে, তখন উনি বারবার ভিহিমেন্টলি বলছেন না আমি এটা করিনি, না এটা করিনি, না এটা সোশ্যাল মিডিয়ার উপরে দোষ চাপিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মিসরিপ্রেজেন্টেশন। কিন্তু তিনি কি বলেছিলেন সেটা তো বললেন না। তিনি বলেছিলেন কি বলেননি, বললেন না, ইয়েস অর নো বললেন না। কেন বললেন না? তোর বলা উচিত ছিল আমি এইটাই বলেছি। তিনি বললেন আই এম এ ম্যান অফ ফেথ। ম্যান অফ ফেথ মানেটা কি? তার মানে তো তিনি বিশ্বাসে, আমাদের সবাই যে নাস্তিক হতে হবে এমন কোনো মানে নেই, নিশ্চয়ই মানে নেই। নাস্তিক হতে হবে এটা অবশ্যই মানে নেই। তিনি যে কোনো বিশ্বাসী, যে কোনো ধর্মের বিশ্বাসী লোক হতে পারেন, এটাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তিনি প্রার্থনা করেছিলেন কি না এই প্রশ্নে কোথায় তোর উত্তর দিলেন? তো দিলেন না। কেন উত্তর দিলেন না? এটা কেন পাশ কাটিয়ে যাবেন? এটা পাশ কাটিয়ে যাওয়াটা মোটেই খুব একটা সুখের নয়, মোটেই, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে। তিনি বলতে পারতেন হ্যাঁ আমি বলেছি, তবে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা বলতে পারতেন। কিন্তু তিনি জানেন সেটা বললে খুব মুশকিল হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আর আরেকটা তিনি বললেন যে ধর্মে, হ্যাঁ আরেকটা বলেছেন ইউনিভার্সালিটি অফ রিলিজিয়ন, ধর্মের সমস্ত ধর্মকেই বিশ্বাস করা, সমস্ত ধর্মকে স্বীকার করা। সে তো সমস্ত ধর্মের মধ্যেই কথাটা থাকে, হিন্দু বলে শুধু না, মুসলিমদের মধ্যেও বলেন, খ্রিস্টানরাও বলেন, জৈনরাও বলেন, সবাই বলেন সমস্ত ধর্মকে ভালোবাসতে হবে, থাকতে হবে, বিশ্বজনীন কথা বলে সবাই বলেন। এটা খুব একটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি কোন বিশ্বাসে সেখানে, এইটা আপনার বিশ্বাসটা এখানে কাজ করেছিল কিনা, কিভাবে কাজ করেছিল, নাহলে আপনি বললেন কেন, নাহলে আপনি এই কথাটা বললেন কেন। এটা 2 নম্বর। স্বাভাবিকভাবেই এর পরেরটাই আছে এই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের ব্যাপারটা, প্রশ্নটা গণেশ পুজোর সময়। তুমি কি আমাকে এই প্রশ্নটা করতে যাচ্ছ? আমি এই প্রশ্নটাই আপনার কাছে আনছিলাম যে ঠিক এইটাই আপনি বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, এইটার সঙ্গে খুব বেশি রকমের প্রাসঙ্গিক হচ্ছে তিনি গণেশের পূজা অর্চনার সময় প্রধানমন্ত্রীকে ডেকেছেন। এই প্রশ্নের উত্তরেও তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, বিচারপতি, যারা বিচারপতি অলওয়েজ জাজ, ঠিক আছে, তার মুখে এটা খুব একটা মানানসই হলো না। কেন হলো না? এই যে তিনিও পারসেপশনের কথা বলেছেন এর মাঝে, যে পারসেপশনের কথা, সে পারসেপশন কি? আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে এটা নিয়ম যে যিনি বিচার করবেন, আগে ছিল উনি 2 চোখ খুলে দিয়েছেন, 2 চোখ খুলে বিচার হবে, ঠিক আছে, অন্ধভাবে বিচার হবে না। আগে ছিল অন্ধ, কেন? কারণ সে কোনো দিককে দেখবে না, কোন দিকটা বাম না ডান না দক্ষিণ না নথির ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখন উনি 2 চোখ খুলে দিয়েছেন, মানে চোখ খান খুলে রেখে বিচার হবে। যদি চোখ খান খুলে রেখে বিচার হয় তাহলে তো পারসেপশনটা আরো বেশি ইম্পর্টেন্ট। লাইভ স্ট্রিমিং হলে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। লাইভ স্ট্রিমিং এ আমরা কি দেখছি? প্রধানমন্ত্রী দেশের এবং প্রধান বিচারপতি একসঙ্গে পূজা অর্চনায় রত। তার মানেটা কি দাঁড়ায়? পারসেপশন কি দাঁড়ায়? এই জন্যই তো একটা সময় নিয়ম ছিল যারা বিচারপতি হবেন তারা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিযুক্ত করবেন না, কিছুতেই করবেন না, এরকম নিয়ম ছিল, অলিখিত নিয়ম ছিল। কেউ যেতেন না কোনো জায়গায়, নিজের জায়গায় একদম মানে নিজেকে আবদ্ধ করে রাখতেন। অনেক সময়, বহু সময় যদি না যেতেন, কোন জায়গায় যেতেন? যেখানে একদম যাকে বলে বিচার বিভাগীয় সম্পর্কিত কিছু আলোচনা হচ্ছে, সংবিধান সম্পর্কে কোনো আলোচনা হচ্ছে, সেখানে তারা যেতেন। আর বিশেষ করে যেখানে এই এক্সিকিউটিভ আছে সেখানে তো বিচারপতিরা কখনো যেতেন না, কারণ এক্সিকিউটিভ ও বিচারপতিদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুব মানে কঠিন, একদম মানে যাকে বলা হয় একটা সরু তারের উপর দিয়ে হাঁটে। সমস্ত সময় তো তারা আরেকটা পক্ষ হয়ে যায়।
কাজে এখানে উনি এই যে বললেন না যে আমাদের একটা এলিমেন্টারি কার্টেসিস, এটা সৌজন্যের সাক্ষাৎ। কিসের সৌজন্যের সাক্ষাৎ? সেটা সবাইকে দেখাতে হবে, তার জন্য সৌজন্যের সাক্ষাৎ, তার জন্য তার ব্যক্তিগত অনুষ্ঠানে না, হ্যাঁ, তাকে বাড়িতে ডাকতে হবে, যেটা আগে কখনো। এবং শুধু তাই নয়, ব্যক্তিগত অনুষ্ঠানেও ডাকতে পারেন, কিন্তু গণেশ পুজোর ক্ষেত্রে ডাকতে হবে কেন? পূজার্চনার ক্ষেত্রে কেন? হিন্দুত্ববাদ প্রচারের ক্ষেত্রে কেন? আমি তো তাই মনে করি। এটা একটা ধর্মীয় প্রচারের জায়গার মতন হয়ে গেল। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এক জায়গায়, এই কথাটা মোটেই মানা যায় না। এবং আমার ধারণা এইটায় অনেকের কাছেই ওনার যে মর্যাদায় উনি ঘোষিত ছিলেন তার ঠিক খানিকটা খাটো হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। সুব্রত, অত্যন্ত এই দুটো বিষয়, যেটা আমরা রাম মন্দির নিয়ে আপনি যে আলোচনা করলেন এবং তারপরে গণেশ পুজোর বিষয়, এইখানে একটা জিনিসও, একটা বার্তা এরকম কি গেছে বলে আপনার মনে হয় যে বিচার বিভাগ অনেকটাই একটা দিকে হেলে রয়েছে? এবং তার পরবর্তীকালে আমরা যেটা ওয়ারশিপ অ্যাক্টের তিনি যে বলেছিলেন চন্দ্রচূড়, যে আমি দেখি না ওই জ্ঞানবাপী মন্দিরে, ওটা জানতে আমাদের দোষ কি, যে ওর মধ্যে কি আছে, এবং সে সার্ভে করার তিনি অনুমতি দেন, যেটাতে ওয়ারশিপ, যেটা করা যাবে না। আর কোনো মন্দিরকে, মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করা যাবে না, এটা তো একদম পরিষ্কার আমাদের আইন করে করা হয়েছে অ্যাক্টে। তো সেইখানে সেই যে রাস্তাটা তিনি খুলে দিয়ে গেলেন, যার প্রবল সমালোচনা পরে হল, হ্যাঁ, সেইখানে তার কিন্তু মূল জায়গাটা এই রাম মন্দিরের রায় এবং তার এই ওয়ারশিপের, এই যে তার এই একদিকে ঝুঁকে থাকা, এইটা কি আপনি মনে করেন যে এইটা সমস্ত যে উনি ওনার কর্মকাণ্ডের মধ্যে তুমি যেটা বললে, এই রাম মন্দির, গণেশ পূজা এবং ওয়ারশিপ অ্যাক্ট, এটাকে এক সূত্রতে বাঁধা যায়। এই এক সূত্রতে বাঁধার মধ্যে কি হচ্ছে, সেটা কার স্বার্থকে মানে কার্যত মানে সফল করছে, কার স্বার্থটা হচ্ছে পূরণ করছে, কার স্বার্থ পূরণটা করছে? বিজেপি স্বার্থ। বিজেপি মানে কে? হিন্দুত্ববাদ যারা প্রচার করে তাদের স্বার্থ, পরিষ্কার কথা। ওয়ারশিপ অ্যাক্ট যেটা উনি ছিল, তাতে ছিল আমরা জানি বাবরি মসজিদের পরে অন্য কোনো মন্দির বা মসজিদ খুঁড়ে দেখা হবে না। তো উনি বললেন খুঁড়ে দেখতে হবে বললে, এই যে সারা ভারতে প্রচুর ছোট খাটো বিভিন্ন ধরনের যে অস্থিরতা আজকে তৈরি হয়েছে, সারা দেশ তৈরি হয়েছে। মসজিদ, এটা কিন্তু শুধু মসজিদ না, এমন একটা ঘটনাও ঘটেছিল একটা জায়গায়, আমরা জানি যে এমনকি রাম মন্দির প্রসঙ্গও এসেছে। কিন্তু রাম মন্দির প্রসঙ্গ এসেছে, সে তলায় কি মন্দির ছিল সেটা কিন্তু জানা নেই, কি মন্দির ছিল সেটা কিন্তু রাম মন্দির ছিল না বলেই অনেকের ধারণা, কিন্তু সেটা কিন্তু করা হয় না, জানা যায়নি। ভবিষ্যতে আমি আরো ভবিষ্যতের কথা ভাবছি, আরো ভবিষ্যতে যদি ধরা যাক বিজেপি চলে গিয়ে এমন একটা কোন দল এলো, তারা বললো না আরো আমরা গভীরে গিয়ে দেখবো যে কি আসলে ছিল, তখন যদি অন্য কিছু পাওয়া যায় তখন কি হবে? তখন রাম মন্দিরে কি হবে? এগুলো খুব চূড়ান্ত একটা অশান্তি, একটা চূড়ান্ত একটা মানে অরাজকতার, এবং তার দরজাটা তিনি খুলে দিয়ে গেছেন। এই দরজাটা খুলে দিয়ে গেলেন। এই যে সম্ভালের যে কথাটা হলো, তারপরে যোগী বিজেপির মুখ্যমন্ত্রী যেভাবে তেড়ে ফুড়ে নামলেন, সবটাই তো একই সূত্রে চলছে। তেড়ে ফুড়ে নামলেন, তারপরে মহাকুম্ভ তৈরি হলো, এবং মহাকুম্ভে কি হয়েছে আমরা সবাই জানি। এই যে তৈরি হচ্ছে, এরপরে উত্তরপ্রদেশে নির্বাচন আছে, এই সমস্ত জিনিসটাই সেখানে ক্যাপিটালের কাজ করছে ন্যাচারালি। এই যে তুমি বলছো, এই যে অনুমতি দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে একটা বিশেষ শ্রেণীকে, ধর্মীয় শ্রেণীকে তুষ্ট করা, এর বাইরে কিচ্ছু নয়। কেন নয়? কারণ আমি যদি জানি ন্যায় বিচারের স্বার্থে যদি করি, ভারতীয় সংবিধানের স্বার্থে করি, তাহলে আমি বলবো যে না, আইনটা আগে মানতে হবে। আইনটা হচ্ছে এইটা, অথবা এই আইনের ক্ষেত্রে আমরা দেখেছি কি কাণ্ড হয়েছে, আমরা আর সেটা করতে দেব না। কিন্তু উনি তো করলেন না। আর এটা তো কিছু, এটা যদি এমন হতো যে একটা আর্কিটেকচারাল কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা সভ্যতার ব্যাপার আছে, হরপ্পা মহেঞ্জোদারোর মতো হচ্ছে, সেটা হলে অন্য জিনিস হতো। সেটা তো নয়, আমরা তো জানি একদমই নয়। উদাহরণ আমরা এবার দুটো আর খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ আসবো। যে কথাটা আপনি বললেন, ইনফ্যাক্ট তারই সূত্র ধরে আসতে হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের যে একটি দলই কি শেষ পর্যন্ত সব জায়গায় তা থাকবে, তারা সমস্ত কিছু ভোটে জিতবে, তারা ক্ষমতায় থাকবে, এরকমই কি একটা রায়ের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে?
এই প্রসঙ্গে তার জবাব এবং সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে না, মোটেই তা নয়, কারণ বলেছেন এইটা আদালতের কাজ বিরোধীদের নয়, এটা তিনি বারবার, খুব প্রিয় শব্দ তার এটা। হ্যাঁ, এবং এটা, তবে এটাও বলেছেন যে না, পরে নির্বাচনে প্রমাণ হয়েছে যে এটা তো নয়, এক দলই শেষ কথা নয়, এটা বলেছেন। কারণ দেখা গিয়েছে যে একটা দলই কিন্তু শেষ কথা বলছে না, এবং বিভিন্ন রিজিয়নাল পার্টি, আঞ্চলিক দলগুলো যেভাবে উঠে এসেছে, যেভাবে উঠেছে, সেটা ভারতীয় সংবিধানের একটা মূল স্তম্ভ। এই যে কথাগুলো উনি বলছেন, আঞ্চলিক দল উঠে আসা, বা এই যে যেভাবে আমরা দেখেছি লোকসভায় বিজেপির দম্ভ খানিকটা হলেও চূর্ণ হওয়া, এগুলোর সঙ্গে আদালতের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক নেই। আদালত বরং এই দলগুলোকে অনেক তাদের ইডি সিবিআই এর ব্যাপারে অনেক সময় হয়েছে, এমনকি নির্বাচন কমিশন নিয়েও একের পর এক যখন অভিযোগ ছোট দলগুলো করতে গেছে। হ্যাঁ, উনি নিজেকে সাফাই দেওয়ার জন্য ইলেকট্রাল বন্ডের কথা বলেছেন। ইলেকট্রাল বন্ড বলেছেন, আমরা কেন্দ্রীয় সরকারের ইলেকট্রাল বন্ডকে আমরা বলেছি এটা বেআইনি, এটা বন্ধ করতে হবে, সব বলেছেন, ঠিক বলেছেন, ঠিক আছে। কিন্তু তারপর ইলেকট্রাল বন্ডটাকে তদন্তের আওতায় ফেরালেন না। কাজেই ওই একটা জায়গায় চাবিটা এঁটে দিলেন। এইটা তো ঠিক নয়, এই জিনিসটা ঠিক নয়। এটা তিনি হয়তো জানেন, তিনি জানেন না তা তো নয়, তিনি নিশ্চয় জানেন কতদূর তিনি যাবেন আর কতদূর যাবেন না, এটা হয়তো তিনি জানেন। তবে আমাদের খানিকটা কি বলবো, একটু দুর্ভাগ্যই বলবো যে তার মতো এত পণ্ডিত মানুষ, পণ্ডিতই তো জানি আমরা, পণ্ডিত এত শিক্ষিত একজন প্রধান বিচারপতি যদি এভাবে বিচার করেন সেটা, এবং সবার সামনে তার অস্বস্তি প্রকাশ পায়, বিশেষ করে বিশ্বের দরবারে, তখন সেটা আমাদের কাছেও খানিকটা লজ্জা হয়ে যায়, ভারতীয়দের কাছে। এটুকুই বলতে পারি। গৌতমদা, খুব শেষে একটু আমার মনে হয় এটা একটু বিস্তারিত আমাদের আলোচনা করার জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে জামিন প্রসঙ্গে তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। হ্যাঁ, সেটা একটুখানি আমার মনে হয় একটু কাটাছেড়া করা খুব দরকার। এই জামিন প্রসঙ্গে তিনি সংখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার আমলে যারাই জামিন চেয়েছে সেখানে তিনি যথেষ্ট জামিন দিয়েছেন, তাই এরকম পরিসংখ্যানও তিনি সেখানে দিয়েছেন। উনি একটা দিয়েছেন, কারণ ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে বিরোধীদের বিরুদ্ধে, বিশেষ করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ নিয়েও প্রশ্ন করা হয়েছিল, এবং সিএ নিয়ে বলা হয়েছিল যে এখানে তো মুসলিমরা এই যে আসতে পারবে না, সংবিধানের কথা, সংবিধান সম্মত আপনাদের নয়, তাতে আপনারা তো আটকে দিয়েছেন, সেটা কিছুই করেননি আপনারা। তখন উনি বিভিন্ন ভাবে বলেছেন যে এই তো কেস পেন্ডিং আছে, কেস এখনো, কিন্তু কেস কতদিন পেন্ডিং থাকে, যাই হোক পেন্ডিং আছে উনি বলছেন। আবার এটাও বলেছেন একই সঙ্গে, এই যে তুমি জামিনের প্রশ্নে বললে যে জামিন আমরা দিয়েছি, প্রচুর লোককে দিয়েছি, সবই বলেছেন, কিন্তু যেটা আমরা জানতে পারলাম না, একটা সমীক্ষা উনি পরিসংখ্যান দিয়েছেন, এত জনকে জামিন দিয়েছি, কিন্তু সেই জামিনের মধ্যে কতজন সরকার পক্ষের আছেন এবং কতজন বিরোধী পক্ষের আছেন সেটা উনি দেননি। এবং শুধু তাই নয়, পরিষ্কার রাহুল গান্ধী সম্পর্কে যে প্রশ্ন ছিল সেটাতেও তাকে প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে। কারণ তাকে বলা হয়েছে যে এই যে একটা আপনাদের গুজরাটের মতন জায়গায়, গুজরাট, সেখানে রাহুল গান্ধী অপোজিশন লিডার, তার বিরুদ্ধে অবমাননা, মানহানির মামলা তুলে তাকে সংসদের থেকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে অবশ্য সুপ্রিম কোর্টে সেটা স্টে হয়েছে, কিন্তু এটা কি করে হলো, কেন হলো? তখন উনি বললেন যে, উনি এইটাই বললেন যে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে স্টে করেছি। তখন তাকে বলা হলো কিন্তু মামলাটা তো হয়েছে, মামলাটা তো চলেছে। তখন উনি এড়িয়ে গিয়েছে। ঠিক এইরকম ভাবে আমি বলতে চাইছি, তিনি যে পরিসংখ্যানটা দিলেন, জামিনের পরিসংখ্যান, তার মধ্যে কিন্তু আমরা যতই বিতর্কিত বিষয়গুলো এনেছি জামিনের প্রশ্নে, যতজন আমরা জানি, কতজনের নাম বল, সবই তো জানি আমরা, কারবার ওমর খালিদ, এই পরিসংখ্যানটা তো আমরা পেলাম। এই পরিসংখ্যানটা উনি যদি দিতেন স্পষ্ট ভাবে, অর্ণব গোস্বামীকে ছাড় দিয়ে উনি বলেছিলেন একদিনের জন্য আটক করে রাখা চলে না, হ্যাঁ, আমাদের ফান্ডামেন্টাল যে রাইট, কিন্তু কাপ্পান সিদ্দিকীর বেলায় সেটা হয়নি। কাপ্পান সিদ্দিকীর বেলায় সেটা হয়নি।
এই প্রসঙ্গটা কাফিল খানের সময় হয়, কাফিল খানের সময় হয়, এক্স্যাক্টলি এইটাই বলছি। কাজেই এই জিনিসগুলো কিন্তু এই যে ধোঁয়াশা রয়ে গেল, আমার কথা মতো রয়ে গেল, এবং সেটা যে বিবিসিতে হার্ড টকে এটা অনেকটাই তা বেরিয়ে এলো সামনে। এটা আপনি করতে পারেন। গৌতম দা, আপনার কাছে একদম সর্বশেষ একটা মানে মতামত জানার মতো বলছি যে এইরকম একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে তার রায়গুলোকে ধরে ধরে যে এই যে একটা ইন্টারভিউ একটা এরকম সামনে, এটা তো আজকের প্রযুক্তির জন্যই হয়তো এরকম ভাবে আগে কখনো আমরা এরকম দেখিনি। এইটা কি আগামী দিনে সমাজে বা বিশেষ করে বিচার ব্যবস্থায় এর কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আগামী দিনে বিচারপতিরা, প্রধান বিচারপতিরা, তারাও কি সতর্ক হবেন যে এইরকম প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে এবং আমার প্রত্যেকটা সিদ্ধান্তকে শুধু আমজনতা নয়, একদম ক্যামেরার সামনে বসে তার বিশ্বমহল, সারা বিশ্ব কাটাছেড়া করবে? এটা কি একটা বার্তা? ভারতের ক্ষেত্রে এটা কতটা হবে আমাকে জানেন? ভারতের ক্ষেত্রে এই যে প্রাক্তন প্রধান বিচারপতি বা বলি আমি চন্দ্রচূড়ের মতন যারা আছে, ব্যক্তিত্ব আছেন, আরো অনেকে আছেন, তাদের কি আমাদের মিডিয়ার কোন জায়গায় গিয়ে এরকম আগে কেউ করেনি, আগে কখনো হয়নি এটা। চন্দ্রচূড় সাহেবকে এই ব্যাপারে অন্তত একটা স্যালুট জানাতেই হয়, তিনি প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু আমাদের ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সমাজ মাধ্যম, যে সমাজ যে এখন চলছে, সমাজ মাধ্যম বলছি না, সংবাদ মাধ্যম যেটা চলছে, তারা কি এই ধরনের প্রশ্নের সম্মুখীন দাঁড় করাচ্ছে? কাউকে দাঁড় করাচ্ছে না। সেইটা যদি না করে তাহলে লাভটা কি? লাভ তো কিছু নেই। আমাদের দেশে তারা তো বেরিয়ে যাবেন, তারা বলবেন না আমরা বলবো না, আমরা না বলতেই পারি। কাজে এইটা যতক্ষণ, এটার জন্য একটা যে ধরনের ওপেননেস দরকার, সেই ওপেননেস কিন্তু আমি এই কেন্দ্রীয় সরকার যারা আছে, বিজেপি বা এমনকি অনেক অনেক আঞ্চলিক সরকারও আছে, তারাও যে কতটা এই ব্যাপারে খুব মুক্ত চিন্তা করছে, এটা আমার সন্দেহ আছে। আর রাষ্ট্র যদি বেশি প্রবল হয়ে যায়, হ্যাঁ, রাষ্ট্র যদি তার নিজের ক্ষমতা প্রয়োগ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তাও আমি জানি না। ঠিক তেমনি সংবাদ মাধ্যম যে এদের ধরে দাঁড় করাতে পারবে প্রশ্নের মুখোমুখি, সেও আমার এই খুব মনে হয় না তাড়াতাড়ি এটা হবে, এটা অনেক দেরি হবে। তবে তুমি যেটা বললে, আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এটা হতে থাকবে, এবারে হতে থাকবে, এটা হবে। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর একটা আলোচনা আপনি আমাদের উপহার দিলেন। আপনাদের যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের প্রথমেই একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনাদের এরপরে খবরের তৃষ্ণা যদি বেশি, আর এটা দেখার পরে অবশ্যই আপনাদের মনে হবে যে আমরা পুরো ব্যাপারটা জানবো, তাহলে বিবিসির এই ইন্টারভিউটা, হার্ড টকটা আপনারা দেখে নিতে পারেন। এটা ইউটিউবে অবশ্যই পাবেন। আর সেই সঙ্গে আপনাদের মতামত, সেটা দেখে বা না দেখে আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরে যা আপনাদের মনে আসবে, বিশেষ করে অত্যন্ত বিতর্কিত মানুষ চন্দ্রচূড় সাহেব, তার যেমন ভালো দিক রয়েছে তেমন তার বিতর্কের জায়গাগুলো অনেক রয়েছে। তিনি নিজেই সেই বিতর্ক ওপেন করে দিয়েছেন। এটাও ঠিক যে তিনি না আসলেও কিছু করার ছিল না, বাধ্যতামূলকভাবে তো তাকে আনা হয়নি জোর করে। তো অতএব তিনি এসছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন, এই ওপেননেস তাকে, এই জন্য আমরা তো কুর্নিশ তাকে জানাতেই হবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের প্রত্যেকের মতামত কিন্তু কমেন্ট বক্সে চেষ্টা করবেন লিখতে। আপনাদের অনেক ধন্যবাদ গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সর্বশেষ একটা আবেদন থাকবে যে আপনাদের এই ধরনের আমরা অনুষ্ঠান যাতে আরও করতে পারি, তা সেই জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা অত্যন্ত উৎসাহিত হব। নমস্কার।